দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সক্ষমতার অর্ধেক অব্যবহৃত থাকার পরও আসছে অর্থবছরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলবে। বরাদ্দ কমলেও বেড়েছে ভর্তুকি। ব্যাংকিং খাত থেকে সরকারের বাড়তি ঋণ বাড়াবে সুদহার উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। ব্যবসা প্রসারে সুনির্দিষ্ট রূপরেখা নেই বাজেটে, আশা নেই কর্মসংস্থানেও। এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সক্ষমতার প্রায় অর্ধেক অব্যবহৃত থাকার পরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ চলমান রেখেছে সরকার। এজন্য আসছে অর্থবছরও বড় বরাদ্দ রাখা হয়েছে। বাড়ানো হয়েছে এখাতের ভর্তুকির পরিমাণও। যদিও বিশেষজ্ঞরা বলছেন বাড়তি সেই ভর্তুকির বেশিরভাগই যাবে ক্যাপাসিটি চার্জের খরচ বাবদ। সাধারণ ভোক্তার কোনো উপকার হবে না। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানি সরকারের অগ্রাধিকারের শীর্ষে থাকা এ খাত, যেখানে আসছে 2024-25 অর্থ বছরের জন্য বাজেটে 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে যা আছে প্রায় 35,000 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ কমানো হয়েছে 14% মতো। হিসেব বলছে বরাদ্দ মূলত কমেছে বিদ্যুতে। চলতি বছরে 33,825 থেকে কমিয়ে আনা হয়েছে 29,230-এ। তবে বরাদ্দ কিছুটা বেড়েছে জ্বালানিতে। বিদ্যুৎ যা দরকার পাঠাতে পারছি না, তাহলে সংসাধন লাইন বাড়ানোর কি দরকার আছে? বিতরণ লাইন কি বাড়ানোর দরকার আছে? তাহলে এই মুহূর্তে বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য আপনি যদি 4টা পয়সা বাড়ান, তাহলে যে ব্যয় বাড়বে সেই ব্যয় সমন্বয়ের জন্য আপনি বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন না, আরো বিদ্যুৎ সরবরাহ কমে যাবে। তাহলে ওইটা যোগ করলে টোটাল খরচ তো আরো বেড়ে গেল, বিদ্যুতের দাম আরো বাড়বে না, বিদ্যুতের ব্যয় আরো বাড়বে না? যে এখন 12 টাকা পড়ে তখন আরো 12.5 টাকা হয়ে যাবে, অর্থাৎ 29,000 কোটি টাকা পুরোটাই ঘাটতিতে চলে যাবে না? এই ব্যয় বরাদ্দের বাইরে বিদ্যুৎ খাতের জন্য আলাদা করে ভর্তুকিও রাখা হয়। প্রস্তাবিত বাজেটে আসছে এ খাতের জন্য 40,000 কোটি টাকা ভর্তুকির কথা বলা হয়েছে। চলতি বছর তাদের দেয়া হয়েছে 34,000 কোটি টাকার মতো। সেই হিসেবে ভর্তুকি বাড়ছে বিদ্যুতেও। যদিও বিশ্লেষকদের আশঙ্কা এই ভর্তুকি সুফল পাবেন না সাধারণ ভোক্তারা। প্রতিটা কনজিউমারই দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে এই বাজেট থেকে তাদের উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ গ্যাস সংকট থাকবে, বিদ্যুৎ সংকট থাকবে, কারণ জ্বালানি সংস্থানের জন্য যেভাবে যে কূপ খনন করার কথা সরকার বলছিল, সেটা খনন করার বিষয়ে কোনোভাবে কোনো আরো তো ভর্তুকি বাড়বে, সে ভর্তুকি দেওয়ার কোনো ব্যবস্থা। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,277 মেগাওয়াট, যদিও উৎপাদন হয়েছে সর্বোচ্চ 16,900 মেগাওয়াট পর্যন্ত। তবে এরপরও 9,144 মেগাওয়াট সক্ষমতার আরও 27টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে দেশে সরকারি বেসরকারি উদ্যোগে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রস্তাবিত বাজেটে স্থানীয় ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণের বড় লক্ষ্যের কারণে বাড়তে পারে সুদের হার, যা ব্যবসার খরচ বাড়িয়ে দেবে। এমনকি উস্কে দিতে পারে বাড়তে থাকা মূল্যস্ফীতির হারও। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় এসব কথা জানান তারা। শঙ্কা প্রকাশ করা হয় বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি নিয়েও। গেল 6 জুন জাতীয় সংসদে 7,97 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে 2,56,000 কোটি টাকায় ঘাটতি হিসেবে দেখানো হয়েছে, যার কিছুটার সংস্থান আসবে বিদেশি ঋণ থেকে, কিছুটা আসবে অনুদান হিসেবে। তবে সিংহভাগই অর্থাৎ 1,37,000 কোটি টাকা সরকার সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন এর ফলে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি, বাড়বে সুদের হারও। এমনিতেই যেহেতু আমরা সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করছি, সেই কারণে কিন্তু সুদের হার বেড়ে গিয়েছে এবং সেটার প্রেক্ষিতে ব্যক্তি খাতের উদ্যোক্তারা কিন্তু অনেক কমপ্লেন করছেন, কারণ তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে গেলে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। সেই কারণে আবার যদি লিকুইডিটি কম হয় তাহলে কিন্তু আরও সুদের হারের উপরে চাপ পড়বে। ব্যাংক আপনার থেকে টাকা নিচ্ছে, সরকারি বন্ড কিনছে। বর্তমানে ব্যাংকগুলি যে অবস্থা, ব্যাংক যদি বন্ড 1,60,000 কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না। তা বিনিয়োগ তো আসবেই না। বিনিয়োগ যদি না আসে, আপনার কিভাবে আপনার বলতেছেন আগামী দিন ইনফ্লেশন কমবে, আগামী দিনে মানুষের বেকারত্ব কমবে, চাকরির সুযোগ হবে, সন্তানের কোনো কিছু হবে না। অনুষ্ঠানে জানানো হয় বেসরকারি খাতের ঋণের প্রবাহ কমে গেলে নেতিবাচক প্রভাব পড়বে সামষ্টিক অর্থনীতিতে। যদিও ঋণ প্রবাহ বা নগদ টাকার যোগান কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য ঠিক করেছে সরকার, যা অর্থনীতির বিচারে অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি 24% থেকে বাড়িয়ে 27% উন্নতি করার লক্ষ্য বাজেটের অন্যান্য পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় আলোচনায়। গত
10 বছর থেকে প্রায় বলতে গেলে বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ 23-24% মধ্যে ঘোরাঘুরি করছে। আর এই চ্যালেঞ্জিং সময়ে 1 বছরের মধ্যে একটা এত বড় উল্লম্ফন হবে, এটা কিভাবে, এবং এটার জন্য যে অর্থটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল অর্থ, যে 3,43,544 কোটি টাকা। এইটা এত বড় বিনিয়োগ 1 বছরের মধ্যে বাংলাদেশে সাম্প্রতিককালে হয়নি। বাজেটে নির্ধারিত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েও শঙ্কা আছে বিশ্লেষকদের। তাদের মতে চলতি বছর যে লক্ষ্য দেওয়া আছে তা থেকে প্রায় 80,000 কোটি টাকার মতো ঘাটতি থেকে যাবে। অর্থাৎ আসছে 2024-25 অর্থ বছরের জন্য 4,80,000 কোটি টাকার যে লক্ষ্য দেওয়া আছে তা পূরণে এনবিআরকে 27% প্রবৃদ্ধি অর্জন করতে হবে। 1,37,000 কোটি টাকা নিয়ে আসবেন ব্যাংক সেক্টর থেকে, ব্যাংকের ক্রেডিট বাড়বে না, ব্যবসা বাণিজ্য উজ্জীবিত না হয়, কর্মসংস্থানের কর উঠাবেন থেকে, ট্যাক্স করতে উঠাবেন, সোর্স কি? এনবিআর একটা বিশেষত্ব, শর্টকাট বেতে টাকা উঠাবে, ব্যাস সবাইকে মারি কাটি যেখানে পারি। এই যে এক্সাইজ ডিউটি ডিপোজিটের উপর যেখানে পারে সেখানে ভ্যাট বসাবে, তেমন লোকজন কি হচ্ছে এফেক্ট হচ্ছে। এইবারও তাই করবে, কিন্তু টার্গেট অ্যাচিভ হবে না। অনুষ্ঠানে বলা হয় 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সরকারের রাজনৈতিক অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি কিংবা ছোট ব্যবসা প্রসারের সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই, এমন কথা জানিয়ে বাজেট থেকে বিনিয়োগ ও ব্যবসার বিকাশের পরিপন্থী প্রস্তাবগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রস্তুতকারকরা। তাদের সংগঠন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে। তৈরি পোশাক, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্যসহ সব রপ্তানিমুখী পণ্য পাঠাতেই মোরগ জাতের দরকার পড়ে। এজন্য দেশে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজের 200-এরও বেশি কারখানা গড়ে উঠেছে, যেখান থেকে বছরে গড়ে $800 কোটি পণ্য রপ্তানি হচ্ছে। তবে প্রস্তাবিত বাজেটে কাস্টমস আইনে নতুন করে 400% পর্যন্ত জরিমানার বিধান সংখ্যায় ফেলেছে এ খাতের উদ্যোক্তাদের। একই সাথে নতুন বন্ড লাইসেন্স ও নবায়ন ফি বর্তমানে দ্বিগুণ করায় ব্যবসার খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছে তারা। এখন কিন্তু আমরা খুবই সাফারার, এবং এখানে অনেকেই কিন্তু লস করেও ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছে। কারণ একদিক থেকে ফান্ডিংয়ের সমস্যা, ইন্টারেস্ট রেট ব্যাংকের খুব হাই, আপনারা সবাই জানেন। দেখা যাচ্ছে যে এটা গ্র্যাজুয়ালি ইট ইজ ইনক্রিজিং। ওদিকে গ্যাসের সাপ্লাই কিন্তু অপ্রতুল, যে এবং গ্যাস, ইলেকট্রিসিটি সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, ওয়েজেস বেড়েছে। তো এতগুলো প্রতিবন্ধকতা নিয়ে একটা ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করা ইজ কোয়াইট টাফ। এবং আগামীতে যদি এই সেক্টরে যদি আলাদাভাবে এই সহযোগিতাগুলো দেওয়া না যায়, তাহলে কিন্তু এই সেক্টর কিন্তু চরমভাবে ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পে এ পর্যন্ত 40,000 কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে। তবে উদ্যোক্তাদের সংখ্যা বিনিয়োগে ভাটা নামতে পারে নতুন অর্থ বছরে, কেননা প্রস্তাবিত বাজেটে প্রি ফেব্রিকেটেড ভবন নির্মাণে আমদানি উপকরণের শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে, যা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। প্রি ফেব্রিকেটেড ভবন নির্মাণে আমদানিকৃত উপকরণের 5% শুল্ক হতে 10% করার প্রস্তাব এর আমরা বিরোধিতা করছি এবং এটা প্রত্যাহার করার অনুরোধ করছি। জ্বালানি সাশ্রয়ী বাতির উপরে 5% বর্ধিত করে 15% করা এই প্রস্তাব আমরা প্রত্যাহার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমদানি রপ্তানি বাণিজ্যকে সহজ ও গতিশীল করতে বিজিএ পিএমইএকে ইউডি জারির সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সমতা আনার প্রস্তাব দেওয়া হয় বন্ডেড প্রতিষ্ঠানে আমদানি সুবিধা নিশ্চিত করতে। সুপারিশ করা হয় তাদের ব্যবসায়ের উৎসকর আগামী 5 বছরের জন্য 0.5% নির্ধারণের। বন্ড লাইসেন্স ফি 50,000 টাকার স্থলে 1 লক্ষ টাকা ও লাইসেন্স নবায়ন ফি 5,000 টাকা থেকে 10,000 টাকার প্রস্তাব করা হয়েছে, সেটা আমরা প্রত্যাহার চাচ্ছি। কাস্টমস আইন 2023-171 ধারায় আমদানিকৃত পণ্যের এসএস কোড ভুলজনিত কারণে 200 থেকে 400 পণ জরিমানা বিধান প্রত্যাহার চাচ্ছি। শিল্প অঞ্চলের বাইরে গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং ব্যাংক ঋণ প্রদান না করার সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ করছি। আমরা দেশ ও জনগণের স্বার্থে নতুনভাবে আরোপিত এই সমস্ত সিদ্ধান্ত ও শুল্ক প্রত্যাহার চাচ্ছি। একই সঙ্গে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা দেওয়ার সুপারিশও করা হয় সংবাদ সম্মেলন থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কুটির, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের সুদ হার সর্বোচ্চ 12% মধ্যে রাখার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এমন কথা জানানো হয়। বলা হয়, ব্যাংক ঋণের লাগামহীন সুদহারের কারণে ক্ষুদ্র মাঝারি খাতের উদ্যোক্তারা বিপাকে আছেন। জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পর 1% সুপারভিশন চার্জ বাবদ বিপুল অঙ্কের টাকা কেটে নিয়েছে ব্যাংকগুলো। পরে বাংলাদেশ ব্যাংক ওই সুপারভিশন চার্জ বাতিল করলেও কেটে নেওয়া অর্থ ফেরত দেয়নি ব্যাংকগুলো। এখন আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে কেটে নেওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। একই সঙ্গে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সের নামে নানা সনদ দোকানে টাঙিয়ে রাখার বিধানও বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। সিএমএসএমই খাতে বর্তমান নানাবিধ অর্থ সংকট নিমজ্জিত। এদের যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সিএমএসএমই খাতে ঋণের সুদ সর্বোচ্চ 12% নির্ধারণ করার দাবি জানাচ্ছি। এই সংকট থেকে উত্তরণের জন্য মাননীয় অর্থমন্ত্রীর প্রাক্কলিত বাজেটকে বাস্তবায়ন করার জন্য সিএমএসএমই খাতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5117-তে। হাত বদল হয়েছে মোট 423 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 113টির, আর অপরিবর্তিত রয়েছে 59টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এবং এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5237 এবং তা অলমোস্ট 119 পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে 5118 পয়েন্টসে। এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভারও ছিল যথেষ্ট কম, মাত্র 400 কোটি টাকার মতো। এবং এটা ইন্ডিকেট করে যে মার্কেটের প্রতি ইনভেস্টরদের কনফিডেন্স যথেষ্ট লো এই মুহূর্তে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 57% কোম্পানির, প্রাইস কমেছে 28%-এর এবং অপরিবর্তিত ছিল প্রায় 15% কোম্পানির প্রাইসে। এবং ফাইনালি আজকে সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ফুড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। শেষ মুহূর্তে কোরবানির পশুর যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন স্থানের খামারিরা। গোখাদ্যের দাম বেশি হয় এবার পশুর দামও কিছুটা চড়া বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অবৈধ পথে গরু আনা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। নেত্রকোনা, বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কোরবানির পশু চাহিদা রয়েছে প্রায় 1,10,000। ছোট বড় 6,600 খামার সহ জেলায় প্রস্তুত করা হয়েছে 1,32,000টি গরু, যা চাহিদার তুলনায় বেশি। বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুরেও প্রস্তুত রয়েছে চাহিদার চেয়ে বেশি গরু। খামারি ও গৃহস্থদের দাবি, প্রাকৃতিকভাবে লালন পালন করা গরুর চাহিদা বেশি থাকায় দামও থাকে ভালো। আমরা নিজস্ব জমিতে ঘাস চাষ করি। ঘাস আছে 2 ধরনের, নেপিয়ার, স্মার্ট নেপিয়ার। এই ঘাসগুলাই আমরা এখানে কুচি কুচি করে এগুলো খাওয়ানো হয়। অনেকে আবার এরই মধ্যে অনলাইনে বিক্রি করে ফেলেছেন কোরবানির জন্য প্রস্তুত করা গরু। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি খামারি ও গৃহস্থদের। অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরও 10 কেজি বা 20 কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছু বেড়ে যাবে আর কি। সেটা বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। নিরাপদ মাংস সরবরাহের লক্ষ্যে পশু মোটা তাজা করতে হরমোন না খাওয়াতে খামারিদের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। দানাদার খাদ্যের উপর চাপ কমানোর জন্য, তাদের উৎপাদন ব্যয় কমানোর জন্য উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করছি। এই ঘাসগুলোতে পর্যাপ্ত প্রোটিন রয়েছে, যাতে খামারিরা আসলে তাদের উৎপাদন ব্যয় কমবে, গরু হৃষ্টপুষ্ট হবে। গোখাদ্যের দাম বেশি থাকায় এবার কোরবানির গরুর দাম কিছুটা বেশি, জানান খামারিরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে রাজধানীর 16টি পশুর হাটে পর্যাপ্ত পশু উঠলেও বেচাকেনা শুরু হয়নি এখনো। হাতে গোনা যে কজন ক্রেতা আসছেন তারাও বেশি দামের কথা বলছেন। এজন্য গোখাদ্যের বাড়তি দাম এবং পরিবহন খরচকে দায়ী করেছেন বিক্রেতারা। ওবায়দুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মনজিরুল। গাজীপুর থেকে ঘির, সিন্ধি সহ বিভিন্ন জাতের এমন 40টি গরু নিয়ে দুপুরে উত্তরার দিয়াবাড়ি হাটে এসেছেন ব্যাপারী নাজমুল। 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত আমার কাছে গরু আছে। এই হাটে দেশের বিভিন্ন প্রান্তের খামারি কিংবা ব্যাপারীরা পর্যাপ্ত পশু নিয়ে কয়েকদিন ধরেই ক্রেতার অপেক্ষায়। হাতে গোনা যে কয়জন ক্রেতা আসছেন, দাম শুনেই যেন মাথায় হাত তাদের।
তবে পাল্টা যুক্তিও ব্যাপারীদের। তুলে ধরেন পশুর দাম বাড়ার নানা কারণ। আসছি দেখতে, যদি পছন্দ হয় নিব, দাম তো ছাড়ে না, অনেক দাম চায় এবার, অনেক গরুর দাম। বসি হলো 30-32 টাকা কেজি, এখন সেই বসি হলো 60 টাকা কেজি। ধানের গুঁড়া ছিল আপনার 7 টাকা 8 টাকা কেজি, ওগুলো এখন 20 টাকা কেজি। গাড়ির কেয়ারিং খরচা বেশি, আমরা নিজের থেকে ছামিয়ানা টাঙ্গে গরু বিক্রি করে গেছি, এখন আমাদের প্রত্যেকটা পার পিস গরুকে 1000 টাকা আপনাদের হাট মালিককে দিতে হয়। স্থায়ী ত্রিপল শেডের ব্যবস্থা করতেই ব্যাপারীদের খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ, জানায় হাট কর্তৃপক্ষ। স্থায়ী ত্রিপল হয়তো অনেকে করছে, আইসা করাতে তাদের আর বেশি যে পরিমাণ গরু আনার কথা তারপর রয়েছে, তা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওইটা হাট কর্তৃপক্ষর না। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে পুলিশ প্রধান বলেন, হাটে অজ্ঞান পার্টি, চাঁদাবাজি কিংবা বাড়তি হাসিল আদায় বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। রাজধানীর বাকি হাটগুলোতেও উঠছে কোরবানির পশু, তবে এখনো পুরোদমে জমে ওঠেনি কেনাবেচা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।